আলোচ্য বিষয় সিস্টেম অফ ওয়েজেস পেমেন্ট। সিস্টেম অফ ওয়েজেস পেমেন্ট অর্থাৎ মজুরি প্রদান পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব আমরা। এই মজুরি প্রদান পদ্ধতি বিষয়টি কি? মূলত নির্দিষ্ট সময়খণ্ডের জন্যে বা কাজের জন্যে সাধারণত একজন কর্মীর মজুরি কত হবে তা কিভাবে নির্ধারিত হবে সেটি মূলত নির্ভর করে ওই কর্মী এবং প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত কিছু চুক্তির মাধ্যমে। তাহলে একটা নির্দিষ্ট চুক্তি হয় কর্মী এবং মালিকের মধ্যে। এই চুক্তি প্রতিষ্ঠান বিশেষে বা একই প্রতিষ্ঠানের কাজের ধরন ও প্রকৃতি বিশেষে আলাদা আলাদা কিন্তু হতেই পারে। তবে কোনো নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কোনো কাজের জন্যে একজন কর্মীর মজুরি বা বেতন কত হওয়া উচিত সে সম্পর্কেই মূলত আজকের আমাদের আলোচনা। এবং এই আলোচনা করতে গিয়ে আমাদের জানতে হবে যে গ্রহণযোগ্য মজুরির প্রদান পদ্ধতিটি কীরকম হতে পারে। অর্থাৎ একটি মজুরি প্রদান পদ্ধতি নির্ধারণ করতে গেলে আমাদের কি কি বিষয় অবলম্বন করতে হবে সেগুলো নিয়েই মূলত আজকের আলোচনা। মালিক এবং কর্মচারী উভয়ের কাছেই গ্রহণযোগ্য মজুরি পদ্ধতিকেই গ্রহণযোগ্য বা কাম্য মজুরি পদ্ধতি বলতে পারি। অর্থাৎ যে পদ্ধতিটি মালিকের কাছে এবং শ্রমিকের কাছে উভয়ের কাছেই গ্রহণযোগ্য হবে। অর্থাৎ মালিকও এক্ষেত্রে অসন্তুষ্ট হবে না এবং শ্রমিকও অসন্তুষ্ট হবে না। এরকম একটি পদ্ধতি যদি আমরা বের করতে পারি তাহলেই সেটাকে আমরা গ্রহণযোগ্য মজুরি পদ্ধতি বলতে পারি। শ্রেষ্ঠ বা আদর্শ মজুরি প্রদান পদ্ধতি বলে কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। একটা পদ্ধতি যেটা চেষ্টা করা যেতে পারে যে একটি নিরপেক্ষ স্বচ্ছ মজুরি প্রদান পদ্ধতি যা কর্মীদের আরও ভালো করে কাজ করতে উদ্বুদ্ধ করবে, যার ফলে শ্রমিকের উৎপাদকতা বাড়াতে সাহায্য হবে, আবার একই রকমভাবে মালিককেও কারবার বাড়ানোর জন্য উৎসাহিত করে তুলবে। তাহলে একটি গ্রহণযোগ্য বা কাম্য মজুরি প্রদান পদ্ধতি যদি হতে হয় তাহলে তার কতগুলো নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক অবশ্যই থাকা উচিত, কিছু ফিচার্স থাকা উচিত। সেগুলো যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বলতে পারি প্রথম যে ফিচার্স সেটিকে আমরা বলতে পারি নাম্বার 1 দিয়ে বলতে পারি সিম্পলিসিটি, অর্থাৎ সহজবোধ্যতা। অর্থাৎ এমন একটা পদ্ধতি আমরা গ্রহণ করব যে পদ্ধতিটি একটি সহজবোধ্য হবে। একজন কর্মী যেন পদ্ধতিটির অন্তর্নিহিত শর্ত কী, মজুরির পরিমাণ হিসাব করার সময় যে সূত্রটি ব্যবহার করা হবে সেই সূত্রটি যেন খুব সহজেই বুঝতে পারে। অর্থাৎ কাজ শুরু করার আগেই কর্মীর জানা প্রয়োজন যে ওই কাজের জন্য নির্দিষ্ট সময় কাজ করার জন্য তিনি কত মজুরি পাবেন। অর্থাৎ মজুরি প্রদান পদ্ধতি বিষয়বস্তুটি একজন কর্মীর কাছে যেন খুব সহজবোধ্য হয়, অর্থাৎ খুব সহজেই যেন তিনি বিষয়টা বুঝতে পারেন। 2 নম্বরে বলতে পারি কি গ্যারান্টি অফ মিনিমাম ওয়েজেস। গ্যারান্টি অফ মিনিমাম ওয়েজেস, এই গ্যারান্টি অফ মিনিমাম ওয়েজেস এই কথাটার মধ্যেই মিনিমাম ওয়েজেস, এই মিনিমাম ওয়েজেস অর্থাৎ মজুরি প্রদান পদ্ধতিতে নির্দিষ্ট সময়খণ্ডে কাজ করার জন্যে বা কোনো কাজের জন্যে ন্যূনতম মজুরির নিশ্চয়তা থাকা দরকার। অর্থাৎ কোনো একদিন শারীরিক বা অন্য কোনো কারণে যদি কোনো শ্রমিক দক্ষতার চূড়ান্ত পর্যায়ে যদি পৌঁছাতে না পারে তাহলেও যেন তিনি মজুরিটা ঠিকঠাক পেতে পারেন। অর্থাৎ একটা নির্দিষ্ট কমপক্ষে এটা যদি মনে করি দক্ষতার স্তর এরকম প্রতিদিন যাচ্ছে কিন্তু হঠাৎ একদিন তার দক্ষতার স্তরটা এই পর্যায়ে নেমে আসলো, তাহলেও যেন তার ন্যূনতম মজুরির
যে পরিমাণ সেটা যেন অক্ষুণ্ণ থাকে। নাম্বার 3, দক্ষতা এবং উৎকর্ষের স্বীকৃতি, অর্থাৎ রিকগনিশন অফ এফিসিয়েন্সি অ্যান্ড কোয়ালিটি। লিখে নিই, রিকগনিশন অফ এফিসিয়েন্সি অ্যান্ড কোয়ালিটি, অর্থাৎ মজুরির পদ্ধতিতে ন্যূনতম মজুরির নিশ্চয়তা যেমন থাকবে, পাশাপাশি শ্রমিকের দক্ষতা এবং তার কাজের উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ পুরস্কারের ব্যবস্থাও থাকতে হবে। অর্থাৎ আমরা আগের পয়েন্টেই বললাম গ্যারেন্টি অফ মিনিমাম ওয়েজ, অর্থাৎ ন্যূনতম মজুরির নিশ্চয়তা যেমন থাকবে, সেই একই রকমভাবে যদি কেউ দক্ষতার শীর্ষ অবস্থায় প্রবেশ করে, অর্থাৎ এটা যদি মনে করি যে ন্যূনতম মজুরির হার এটা এবং এই কাজ করলো, এবং যদি মনে করে কোনো একজন ব্যক্তি, কোনো একজন শ্রমিক উপরে দক্ষতার যে স্ট্যান্ডার্ড দক্ষতা দেওয়া আছে সেই দক্ষতার থেকেও বেশি কাজ করলো, তাহলে তার জন্যও যেন দক্ষতা এবং উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ কিছু পুরস্কার, অর্থাৎ এই অংশটার জন্য যে কাজটুকু অতিরিক্ত করেছে তার জন্য যেন পুরস্কারের ব্যবস্থা রাখা যায়। নেক্সট 4 নম্বর পয়েন্ট, ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটির বাংলা অর্থটি তোমরা সবাই জানো, এটার অর্থ নমনীয়তা। কোনো পদ্ধতি যে বর্তমানে যত ভালোই মনে হোক না কেন, ভবিষ্যতেও যে সেটি ভালোই থাকবে এটা কিন্তু নয়, অর্থাৎ সর্বকালীন নয়। আর্থিক, সামাজিক পরিবর্তন হতে পারে, ব্যবসায়িক পরিবর্তন হতে পারে, কারিগরি উন্নতির পরিবর্তন হতে পারে, ফলে চালু মজুরির পদ্ধতির পরিবর্তনের প্রয়োজন হবে। সুতরাং প্রয়োজন অনুসারে পরিবর্তন করার সুবিধার জন্যই মজুরি প্রদান পদ্ধতিকে যথেষ্ট ফ্লেক্সিবল হতে হবে। নেক্সট কি বলতে পারি, লিগ্যাল কম্পালসেশন। 5 নম্বর কি বলতে পারি, লিগ্যাল কম্পালশন, অর্থাৎ আইনগত বাধ্যবাধকতা। মজুরি পদ্ধতিটিকে অবশ্যই আইনানুগ হতে হবে। আইনানুগ হওয়া ছাড়াও সংশ্লিষ্ট শিল্পে এবং সমাজের প্রচলিত রীতি, প্রথা ইত্যাদি প্রতিফলন যেন নির্ধারিত মজুরি পদ্ধতিতে থাকা দরকার। এবং 6 নম্বর আরেকটা পয়েন্ট বলতে পারি আমরা, অ্যাকসেপ্টেবিলিটি, অর্থাৎ এমন একটা মজুরি পদ্ধতি আমরা নেব যে পদ্ধতিটি আপাত দৃষ্টিতে মালিক এবং কর্মীর স্বার্থ যেন দুজনের স্বার্থই বজায় থাকে। অনেক সময় মজুরি প্রদান পদ্ধতিতে কর্মী এবং মালিকের মধ্যে সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়, কিন্তু একটি স্বচ্ছ নিরপেক্ষ শ্রমিকের দক্ষতা বৃদ্ধিকারী নমনীয় পদ্ধতি যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু কর্মী এবং মালিকের মধ্যে এই দূরত্ব কমিয়ে দিতে পারে, ফলে প্রতিষ্ঠানে একটি সুষম কাজের পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। এবং এই ধরনের মজুরি প্রদান পদ্ধতি উভয়ের কাছেই গ্রহণযোগ্যতা লাভ করতে পারে। তাহলে আমরা যে একটা উন্নত মজুরি প্রদান পদ্ধতি যদি আমরা গ্রহণ করতে হয়, তাহলে আমাদের কতগুলো নির্ধারিত বিষয় দরকার, ফিচার্স দরকার ওই মজুরি প্রদান পদ্ধতি কী কী। নাম্বার 1 বললাম সিম্পলিসিটি, অর্থাৎ সহজবোধ্যতা, সহজে বোঝা যাবে। গ্যারান্টি অফ মিনিমাম ওয়েজেস, অর্থাৎ ন্যূনতম মজুরির নিশ্চয়তা থাকতে হবে। রিকগনিশন অফ এফিসিয়েন্সি অ্যান্ড কোয়ালিটি, অর্থাৎ দক্ষতা এবং উৎকর্ষের যে স্বীকৃতি সেটা থাকতে হবে। ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ নমনীয় হতে হবে ওই মজুরি প্রদান পদ্ধতিতে। লিগ্যাল কম্পালশন, অর্থাৎ আইনগত কোনো বাধ্যবাধকতা যেন না থাকে। এবং অ্যাকসেপ্টেবিলিটি, অর্থাৎ যেন ওই মজুরি পদ্ধতি মালিক এবং শ্রমিক উভয়ের কাছেই গ্রহণযোগ্য হয়ে থাকে। এই হচ্ছে আমাদের মজুরি প্রদান পদ্ধতির বৈশিষ্ট্য। এবারে আসি মজুরি প্রদান পদ্ধতি, অর্থাৎ কর্মীদের মজুরি প্রদান পদ্ধতি নির্ধারণ করতে গেলে কতগুলো পদ্ধতিকে আমরা মূলত ভাগ করতে পারি। আমরা একটা ছকের সাহায্যে যদি বিষয়টা দেখতে চাই তাহলে বিষয়টা বোধগম্য হবে।
এখানে ছকটিতে দেখো সিস্টেম অফ ওয়েজেস পেমেন্ট অ্যান্ড ইনসেন্টিভস। এখানে অর্থাৎ কর্মীদের মজুরি প্রদান পদ্ধতিকে মূলত দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা টাইম রেট সিস্টেম আর একটা পেমেন্ট বাই রেজাল্টস। অর্থাৎ কর্মীদের মজুরি প্রদান পদ্ধতিকে যে দুটো ভাগে ভাগ করা হলো, একটি হচ্ছে সময় ভিত্তিক মজুরি পদ্ধতি অর্থাৎ টাইম বেসড ওয়েজেস পেমেন্ট মেথড, এবং আরেকটা হচ্ছে পেমেন্ট বাই রেজাল্টস অর্থাৎ কার্যভিত্তিক পেমেন্ট সিস্টেম। এই টাইম রেট সিস্টেম আর পেমেন্ট বাই রেজাল্টস, এই পেমেন্ট বাই রেজাল্টসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা পিস ওয়ার্ক অর্থাৎ কি বলবো যে বিভিন্ন কাজের ভিত্তিতে যে মজুরি প্রদান করা হবে, কাজের ফলাফলের ভিত্তিতে যে মজুরি প্রদান করা হবে, সেই ফলাফলের ভিত্তিতে মজুরি প্রদানকে দুভাগে ভাগ করা হয়, একটা পিস ওয়ার্ক আর একটা হচ্ছে প্রিমিয়াম বোনাস মেথড। পিস ওয়ার্ক এবং প্রিমিয়াম বোনাস মেথড। পিস ওয়ার্ককে দুটো ভাগে, একটা স্ট্রেট পিস রেট সিস্টেম অর্থাৎ সরলরৈখিক পিস রেট সিস্টেম আর একটা ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম অর্থাৎ অন্যদিকে প্রিমিয়াম বোনাস মেথড এটিকে আবার দুভাগে ভাগ করা হয়, হালসে সিস্টেম এবং রোয়ান সিস্টেম। এবং ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমকে দুটো ভাগে, একটা টেইলর সিস্টেম একটা মেরিক সিস্টেম। এই টেইলর সিস্টেম টেইলরের নাম অনুসারে হয়েছে, মেরিক সিস্টেম মেরিকের নাম অনুসারে, হালসে সিস্টেম হালসের নাম অনুসারে, রোয়ান সিস্টেম রোয়ানের নাম অনুসারে। এই যে চারটি মেথড, এখানে আমাদের কতগুলো মেথড আমাদের জানতে হবে, বিশেষ করে নাম্বার 1 টাইম রেট সিস্টেম, এই মেথডটা শিখতে হবে। স্ট্রেট পিস রেট সিস্টেম, ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, টেইলর সিস্টেম, মেরিক সিস্টেম, হালসে সিস্টেম এবং রোয়ান সিস্টেম। এই কতগুলো মেথড আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এছাড়াও আরও অনেকগুলো সিস্টেম আছে, যেমন হালসে ওয়্যার সিস্টেম, যেমন বিডাক সিস্টেম, হেইন্স সিস্টেম, ইমারশন এফিসিয়েন্সি সিস্টেম, গ্যান্ট টাস্ক বোনাস সিস্টেম, বার্থ সিস্টেম, এগুলো আছে। তবে আমাদের সিলেবাস উপযোগী অর্থাৎ ক্লাস 12-এর সিলেবাস উপযোগী যেটুকু রয়েছে সিলেবাসে সেইটুকুই এখানে আলোচনা করা হলো। এবং এখানে হালসে সিস্টেম এবং রোয়ান সিস্টেমটা মূলত প্রিমিয়াম বোনাস মেথড এবং ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, টেইলর সিস্টেম এবং মেরিক সিস্টেম। এবার আমরা এই প্রত্যেকটি সিস্টেমকে বিস্তারিত ধরে ধরে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব টাইম রেট সিস্টেম সম্বন্ধে। কর্মসম্পাদনের সময়ের ভিত্তিতে মজুরি প্রদান, অর্থাৎ আমরা হেডিং করে নিই টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেম, এই সিস্টেমটা মূলত আমরা আলোচনা করব প্রথম। এই সিস্টেমে টাইম রেট সিস্টেম এর বিষয়টা কি, সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়খণ্ডে প্রতিষ্ঠান বা কাজের জায়গার উপস্থিতিকে মূলত হিসাব করা হয়। অর্থাৎ একজন কর্মী কতক্ষণ সময় তিনি কাজের সঙ্গে যুক্ত আছেন, এটাকেই মূলত এখানে হিসাবের মধ্যে আনা হয়। অর্থাৎ এই যে সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি, এই পদ্ধতিতে প্রদানের একজন কর্মীর উপস্থিতিকে এখানে প্রধান বিষয় হিসেবে ধরা হয়। কর্মীদের হাজিরা খাতা থেকে নির্দিষ্ট সময়খণ্ডে একজন কর্মীর হাজিরা সহজেই আমরা বের করতে পারবো, এবং এই বের করা সময়ের অর্থাৎ তিনি কতক্ষণ উপস্থিত থাকলেন তার সঙ্গে মজুরির যে সময় হার অর্থাৎ নির্দিষ্ট সময় পিছু যে মজুরির হার, সেটাকে যদি আমরা গুণ করি তাহলেই আমরা ওই ব্যক্তির সময় পদ্ধতি অর্থাৎ মজুরি প্রদান পদ্ধতি আমরা বের করতে পারব। এই পদ্ধতির যে সূত্র, সেই সূত্রাকারে আমরা বিষয়টা দেখতে চাই, তাহলে আমরা কি বলবো,
বলতে পারি আর্নিংস, এক্ষেত্রে আর্নিংস মানে তার প্রাপ্য, আর্নিংস ইকুয়াল টু ফিজিক্যাল প্রেজেন্স অর্থাৎ ফিজিক্যাল প্রেজেন্স বা অ্যাটেন্ডেন্স, আমরা এটাকে ইন টার্মস অফ আওয়ার্স অর ডে হিসেবে করতে পারি, ইন টার্মস অফ আওয়ার অর ডে ইনটু, অর্থাৎ আর্নিংস ইকুয়াল টু ফিজিক্যাল প্রেজেন্স ইনটু টাইম রেট, টাইম রেট এটাকেও আমরা বলতে পারি পার আওয়ার অর ডে। অর্থাৎ বুঝতেই পারলে যে আর্নিংস বলতে এক্ষেত্রে ফিজিক্যাল প্রেজেন্স এবং টাইম রেট পার ডে। এই মজুরি প্রদান পদ্ধতির যৌক্তিকতাটা কি, বা এই সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির কোন কোন জায়গায় প্রয়োগ করা যেতে পারে, অর্থাৎ যেখানে এমন এমন জায়গাতে প্রয়োগ করতে পারবো যেখানে মূলত বস্তুগত পরিমাপ করা সম্ভব না, অর্থাৎ কতটা কাজ হলো সেটা পরিমাপ করা সম্ভব নয়। মেশিন নির্ভর কাজের ক্ষেত্রে, অর্থাৎ মেশিন নির্ভর কাজে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কর্মীর গতির সাথে মেশিনের গতির সাযুজ্য বজায় রাখার জন্য একজন কর্মী কাজের গতি মেশিন গতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ মেশিন চালানো হয় যেখানে যেখানে চূড়ান্ত দক্ষ এবং অদক্ষ বিষয়টা কর্মীর মজুরি প্রদানের ক্ষেত্রে সময়ভিত্তিক মজুরি ব্যবহার করা যেতে পারে। আবার কখনো কখনো কাজের তাৎক্ষণিক মূল্য নিরূপণ করা যায় না, এমন ক্ষেত্রেও সময়ভিত্তিক মজুরি প্রদান ক্ষেত্র নির্ধারণ করা যেতে পারে। এই পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধা কিন্তু অবশ্যই আছে। এই পদ্ধতি কি সুবিধা কি? এই পদ্ধতির সুবিধা যেমন, এই পদ্ধতিতে একজন কর্মীর উপস্থিতির সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ মজুরির নিশ্চয়তা থাকে, অর্থাৎ একজন ব্যক্তি যদি উপস্থিত হতে পারেন এবং যদি নির্দিষ্ট সময় সেই প্লেস যেখানে কাজটা হবে সেখানে যদি উপস্থিত থাকতে পারেন তাহলে তার মজুরির নিশ্চয়তা কিন্তু থাকে, অর্থাৎ গ্যারান্টেড টাইম রেট মেথড বলতে পারি আমরা। খুবই সরল পদ্ধতি, এই পদ্ধতিতে একজন কর্মীর একটি নির্দিষ্ট সময়খণ্ডের মজুরি পরিমাণ নির্ধারণ করা খুবই সহজ। এই পদ্ধতিতে হিসাবে সরলতা ইত্যাদির কারণে যোগ্যতা সম্পন্ন কর্মীদের কাছে এই পদ্ধতি খুবই জনপ্রিয়। কর্মীদের কাছে গ্রহণযোগ্যতার কারণে মালিক এবং শ্রমিকের সম্পর্কের উন্নতি ঘটে, এমনকি দক্ষতার পুরস্কারও পাওয়া যায়। সময়ভিত্তিক মজুরি পদ্ধতির অন্যতম প্রধান সমালোচনা যেটা হয় সেটা হচ্ছে এই দক্ষ এবং অদক্ষ কর্মীর মধ্যে পার্থক্য করা যায় না। এই ত্রুটি সংশোধনের জন্য বিভিন্ন সময়ভিত্তিক মজুরি পদ্ধতি চালু করা হয়েছে। বিভিন্ন অর্থাৎ এই যে একজন হাইলি স্কিল্ড এবং আনস্কিল্ড উভয়ের মধ্যে তো কোনো পার্থক্য করা গেল না, সময়ে উপস্থিত থাকতে পারলেই হলো, কিন্তু এর যে কি বলবো যে ত্রুটি, এই ত্রুটি সংশোধনের জন্য বর্তমানে বিভিন্ন ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেমও কিন্তু এক্ষেত্রে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এই পদ্ধতির কিছু অসুবিধাও আমরা আলোচনা করতে পারি। এই পদ্ধতির অসুবিধা বলতে নজরদারির খরচ, অর্থাৎ হাই সুপারভিশন কস্ট দরকার, অর্থাৎ কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, না শুধু উপস্থিতি হচ্ছে, অর্থাৎ হাই সুপারভিশন কস্ট নজরদারি খরচ দরকার। দক্ষতার উপর গুরুত্বের অভাব, অর্থাৎ এক্ষেত্রে কে দক্ষ কে অদক্ষ সেই বিষয়গুলো বিবেচনার মধ্যেই আসে না, দক্ষতার দিকে গুরুত্ব দেওয়া হয় না। দক্ষ কর্মীর আবর্তনের হার বৃদ্ধি, অর্থাৎ যে সমস্ত দক্ষ কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন কারণ তাদের দিকে দৃষ্টি না দেওয়ার ফলে তারা অদক্ষ কর্মীর যে সঙ্গে দক্ষ কর্মীর যে মিলিয়ে ফেলা হয়, তাদের যে দক্ষতার কোনো পুরস্কার না পাওয়ার ফলে দক্ষ কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে চায়। উৎপন্নের একক ব্যয় নির্ণয়ে একটা অসুবিধার সৃষ্টি হতে পারে এবং কাজের প্রতি মনোভাবের অভাবও কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যায়। ফলে এই পদ্ধতিটি যেমন একদিকে খুবই সহজ বা সরল, তেমনি এই পদ্ধতিটি কিন্তু দক্ষ এবং অদক্ষতার বিচারের দিক দিয়ে কিন্তু অতটা ফলপ্রসূ নয়।
এবারে আসি আমরা কাজের ভিত্তিতে মজুরি প্রদান পদ্ধতি, অর্থাৎ রেজাল্ট বেসড ওয়েজেস পেমেন্ট সিস্টেম। এই রেজাল্ট বেসড ওয়েজেস পেমেন্ট সিস্টেম অর্থাৎ এক্ষেত্রে উপস্থিতিটা বাধ্যতামূলক নয়। আমরা আসি, হেডিং করি রেজাল্টস বেসড ওয়েজেস পেমেন্ট সিস্টেম। রেজাল্ট বেস ওয়েজেস পেমেন্ট সিস্টেম এক্ষেত্রে উপস্থিতি নয়, এক্ষেত্রে নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়খণ্ডে একজন কর্মী যে কাজ করেছেন তার ভিত্তিতে যখন ওই দিনে বা সময়খণ্ডে তার মজুরির পরিমাণ নির্ণয় করা হবে তখন তাকে বলা হয় কাজের ভিত্তিতে মজুরি প্রদান। অর্থাৎ এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে কি হবে, টোটাল ওয়েজেস বা আর্নিংস ইকুয়াল টু আউটপুট, অর্থাৎ কতটা রেজাল্ট পেলাম, আউটপুট। এটাকে আমরা ইউনিটে আমরা হিসাব করতে পারি, ইউনিটে ইনটু পিস রেট পার ইউনিট। অর্থাৎ আর্নিংস কত, এই আর্নিংসটা অর্থাৎ আউটপুট, এই যে ইউনিট অ্যান্ড পিস রেট পার ইউনিট, অর্থাৎ আউটপুট কত হয়েছে এবং প্রতিটা পিসের জন্যে বা প্রতিটা ইউনিট প্রতি রেটটা কত, এই দুটোর গুণফল করলেই যেটা পাবো সেটা হচ্ছে আর্নিংস। এই কাজের ভিত্তিতে মজুরি প্রদান পদ্ধতি এরও কিছু সুবিধা অসুবিধা কিন্তু থাকবেই, অর্থাৎ প্রত্যেকটি বিষয়েরই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা থাকবে। যেমন সুবিধাগুলো কি, প্রতিষ্ঠানের কর্মপ্রচেষ্টার প্রতি গুরুত্ব আরোপ করা হয়, ফলে তারা দক্ষতা অর্জনে সমর্থ হয়। প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদন এবং উৎপাদিকা শক্তি এক্ষেত্রে বৃদ্ধি পায়, কারণ এক্ষেত্রে আউটপুটটাই হচ্ছে মেইন, অর্থাৎ যে যত বেশি আউটপুট করতে পারবে, উৎপাদন করতে পারবে, তার মজুরির পরিমাণটা ততটা বৃদ্ধি পাবে। এই পদ্ধতিটি সহজ এবং সরল, এই পদ্ধতির প্রয়োগে শিল্প বিরোধের মধ্যে আশঙ্কা হ্রাস পায়। এক্ষেত্রে মালিককে অত পরিমাণে নজরদারি করতে হয় না, কারণ এক্ষেত্রে পুরো কাজটাই নির্ভর করে শ্রমিকের উপরে। শ্রমিক কত বেশি কাজ করেছেন এবং সেই অনুযায়ী তিনি তত বেশি মজুরি পাবেন। এই পদ্ধতিতে দক্ষ কর্মীদের পুরস্কৃত করা সম্ভব, ফলে শিল্পের শ্রমিক মালিক সম্পর্ক কিন্তু ভালো হয়। অন্যদিকে এই পদ্ধতি উৎপাদিকা শক্তির বৃদ্ধির সাথে সাথে উৎপাদন ব্যয় হ্রাস পায়, মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ এক্ষেত্রে যত বেশি উৎপাদন করা হয়, উৎপাদনের ফলে প্রতিষ্ঠানের উৎপাদন যে ব্যয় সেটা হ্রাস পায়, ফলে মুনাফার পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হয়। এগুলো সুবিধা বললাম, কিন্তু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আমরা খেয়াল করতে পারি বা লক্ষ্য করতে পারি। অসুবিধাগুলো কি, অসুবিধাগুলো যেমন এই পদ্ধতিটি এত সুবিধা থাকা সত্ত্বেও অসুবিধার প্রথম অসুবিধা যেটা, সেটা হচ্ছে আউটপুট, অর্থাৎ যে দ্রব্য উৎপাদিত হচ্ছে সেই উৎপাদিত দ্রব্যটির গুণগত মান কিন্তু বজায় রাখা কষ্টসাধ্য হয়। এক্ষেত্রে সবাই চায় বেশি পরিমাণ উৎপাদন করতে, কিন্তু ফলে উৎপাদন বেশি হলেও উৎপাদিত দ্রব্যের গুণগত মান কিন্তু ততটা উন্নত স্তরে পৌঁছায় না। অদক্ষ এবং দক্ষ শ্রমিকের মধ্যে বিরোধিতা বৃদ্ধি পায়, ফলে শিল্পে অশান্তি শুরু হয়। কেন, একজন দক্ষ শ্রমিক কোনো কাজ যখন করবেন তিনি কিন্তু কাজটা অতি যত্ন সহকারে করবেন, ফলে
অদক্ষ শ্রমিকও যখন কাজ করবেন তিনি অতটা দক্ষতার সঙ্গে কাজ করবেন না, তার উৎপাদনটাই হচ্ছে মূলত বিষয়, কত বেশি উৎপাদন। ফলে দক্ষ এবং অদক্ষ শ্রমিকের মধ্যে একটা বিরোধ কিন্তু এক্ষেত্রে দেখা যায়। অধিক পরিমাণে মজুরি অর্জনের আশায় কর্মীরা উৎপাদনে বৃদ্ধির উপর গুরুত্ব দেয়, ফলে অপচয় কিন্তু এক্ষেত্রে প্রচুর পরিমাণে হয়ে থাকে, অর্থাৎ কাঁচামালের অপচয় এক্ষেত্রেও বেশি হয়। কাজের পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে কর্মীরা কাজে উপস্থিত হওয়া সত্ত্বেও সঠিক পরিমাণে কাজ না পাওয়ার জন্যে তাদের মজুরির পরিমাণ কিন্তু কমে যেতে পারে। তাহলে এই অসুবিধাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ প্রথম যেমন আমরা বললাম যে টাইম রেট সিস্টেম, সময়, দ্বিতীয়টা বললাম রেজাল্ট বেসড ওয়েজেস পেমেন্ট সিস্টেম, অর্থাৎ কাজের পরিমাপ সাধারণ কার্য স্টেট পিস রেট সিস্টেম বা কাজের ভিত্তিক মজুরি হার যেটা স্টেট পিস রেট, এটাকে আমরা স্টেট পিস রেট সিস্টেমও বলতে পারি, আর স্টেট পিস রেট সিস্টেম। এবারে আসবো আমরা ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। স্টেট পিস রেট সিস্টেমের পরেই যেটা আমরা পাবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। তো স্টেট পিস রেট সিস্টেম আর এই ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, এই ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমটা কি? এই যে স্টেট পিস রেট সিস্টেম, এক্ষেত্রে আমরা যে অসুবিধাগুলো দেখলাম বা যে ত্রুটিগুলো দেখলাম, কী কী ত্রুটি? যেমন একজন দক্ষ এবং অদক্ষ শ্রমিকের মধ্যে বিরোধ দেখতে পেলাম, কাজে উপস্থিত হওয়া সত্ত্বেও কাজ এর পরিমাণ ঠিক নেই, অর্থাৎ কাজ কম আছে, ফলে একটা সমস্যা। নাম্বার 3 বললাম যেমন কাজে প্রচুর পরিমাণে অপচয় হতে পারে। নাম্বার 4 বললাম যেমন কাজের যে গুণগত মান সেটা খারাপ হতে পারে। এই অসুবিধাগুলো দূর করার জন্যে মূলত ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের আবিষ্কার। এই ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের ক্ষেত্রে আমরা মূলত দুজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, একজন টেইলর আর একজন মেরিক। একজন টেইলর আর একজন মেরিক। টেইলরকে, এই টেইলরের পুরো নাম হচ্ছে F.W. টেইলর। এই ব্যক্তিকে বলা হয় সায়েন্টিফিক ম্যানেজমেন্টের স্রষ্টা। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, F.W. টেইলর, ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তাহলে এই টেইলর এর পুরো নাম F.W. টেইলর, ইনি হলেন ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আমরা সরল বা সাধারণ বা সরাসরি যে কার্যভিত্তিক মজুরি আমরা আগেই যেটা করলাম যে স্টেট পিস রেট সিস্টেম, স্টেট পিস রেট সিস্টেমের নির্দিষ্ট সময় উৎপাদিত দ্রব্যকে পূর্ব নির্ধারিত উৎপাদিত পণ্যের একক পিছু মজুরির হার দিয়ে গুণ করে যে পেয়েছিলাম সেটা স্টেট পিস রেট সিস্টেম। কিন্তু এই পদ্ধতিটি কী ছিল যে প্রধান যে দক্ষ এবং অদক্ষ কর্মীর মধ্যে মজুরির হারে কোনো পার্থক্য না থাকায় দক্ষ কর্মী যারা ছিলেন তারা খুব নিরুৎসাহিত হয়ে পড়ছিলেন, এবং এই নিরুৎসাহিত দূর করার জন্যে মূলত F.W. টেইলর, ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, দক্ষতার ভিত্তিতে কাজ অনুযায়ী মজুরি হারের একটা প্রস্তাব করেন। এই টেইলর, এই ভদ্রলোক F.W. টেইলর
এই দক্ষ এবং অদক্ষতার যে একটা ত্রুটি, এই ত্রুটিটা দূর করার জন্যেই মূলত কি করলেন, এই ডিফারেন্সিয়াল পিস রেট নামে একটি সিস্টেম এর প্রস্তাব করেন দক্ষতার ভিত্তিতে। টেলরের এই প্রস্তাব অনুসারে এই পদ্ধতিটি মূলত প্রবর্তন হয়। এই টেলরের প্রবর্তিত পদ্ধতিতে তিনি কতগুলো ভাগে ভাগ করেন বিষয়টা, অর্থাৎ এফিসিয়েন্সির সঙ্গে ওয়েজেস পেমেন্টের একটা সিস্টেম তিনি আবিষ্কার করেন। আমরা একটু যদি এখানে সূত্র আকারে যদি বিষয়টা দেখাই, এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা এবং ওয়েজেস পেমেন্ট, অর্থাৎ কোনো ব্যক্তির এফিসিয়েন্সিকে এফডব্লিউ টেইলর দুটো ভাগে ভাগ করেছেন। 100%-এর কম, এফিসিয়েন্সি 100%-এর কম, দক্ষতা যদি 100%-এর কম, এখানে আলাদা লিখে দিই লেস দেন 100%। যদি কোনো ব্যক্তির বা কর্মীর দক্ষতা 100%-এর কম হয়, সেক্ষেত্রে উৎপাদনের একক পিছু সাধারণ মজুরির হারের 83% পর্যন্ত পেতে পারে। অর্থাৎ ওয়েজেস পেমেন্ট সিস্টেম এক্ষেত্রে 83% অফ নর্মাল ওয়েজেস। অর্থাৎ কি বললাম, যদি কোনো কর্মী 100%-এর কম দক্ষ হয়, তাহলে সে নর্মাল ওয়েজেস যা হবে তার 83% পাবে। আমি যদি একটু উদাহরণ দিই তাহলে বিষয়টা আরও ভালো বোঝা যাবে। বিষয়টা এরকম, 1 ঘন্টায় 100টা ইট গাঁথতে দেওয়া হয়েছে এবং এক একটা ইট গাঁথার জন্যে 1 টাকা করে মজুরি দেওয়া হবে। তাহলে কোনো কর্মী কি করতে পারে, 100টা ওই 1 ঘন্টা সময়ে 100টার কম ইট গাঁথতে পারে, বা কেউ 100টার বেশি গাঁথতে পারে, বা কেউ 100টাও গাঁথতে পারে। তাহলে যে ব্যক্তি 100টার কম ইট গেঁথেছে তার জন্য এই পদ্ধতিটি অ্যাপ্লিকেবল। অর্থাৎ ওই ব্যক্তি 1 পিস ইট গাঁথার জন্য যে 1 টাকা দেওয়ার কথা ছিল, সে 1 টাকা পাবে না, সেক্ষেত্রে সে 83 পয়সা করে পাবেন। অর্থাৎ তাহলে তিনি যত পিস ইট গেঁথেছেন তাকে 83 পয়সা দিয়ে গুণ করতে হবে। আর দ্বিতীয় যে পদ্ধতি, মোর দ্যান ইকুয়াল টু 100%, আমি এখানে লিখে দিই 100% অর মোর, যদি এক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে সে 125% অফ নর্মাল পিস রেট। এটা ওয়েজেস নালে পিস রেট, নর্মাল পিস রেট। তাহলে ওই একই উদাহরণ দিয়ে যদি কেউ 100টা ইট গেঁথে ফেলে, তাহলে সে ওই একটি ইট পিছু আগে যেখানে 1 টাকা করে দেওয়ার কথা ছিল সেখানে সে 1 টাকা 25 পয়সা করে পাবে। যদি কেউ 100টার বেশি ওই 1 ঘন্টায় ইট গাঁথে, তাহলেও সে 1 টাকা 25 পয়সা করেই পাবেন। তাহলে এফডব্লিউ টেইলর, ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, দক্ষতার ভিত্তিতে তিনি এই পদ্ধতিটি আবিষ্কার করেন। টেলরের এই প্রস্তাবিত মজুরি প্রদান পদ্ধতিটিকে আমরা একজন কর্মীর দক্ষতা পরিমাপের কৌশলটিও কিন্তু জানতে পারি। তাহলে এখানে কি ওই ব্যক্তির দক্ষতাটা কত, ওই কর্মীর দক্ষতা কত, সেটা আমরা নির্ভর করবে
তার মজুরির উপর, মজুরিটা নির্ভর করবে তার দক্ষতার উপর। যদি দক্ষতা 100%-এর কম হয় তাহলে সে যা পিস রেট থাকবে, অর্থাৎ প্রতিটি পিস, আমরা যেহেতু পিস রেট সিস্টেমই করছি, ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, কারণ তোমরা জানো আমরা কিন্তু ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম করছি। এই ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে প্রতিটি পিসের যা রেট তার 83% পাবে। কখন? যদি ওই শ্রমিকের দক্ষতা 100%-এর কম হয়। অন্যদিকে যদি ওই ব্যক্তির দক্ষতা 100%-এর বেশি হয় বা 100%ই হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি 125% অফ নর্মাল পিস রেট পাবেন। তাহলে এই এফিসিয়েন্সি রেট 100%, এফিসিয়েন্সি রেট লেস দেন 100% বা এফিসিয়েন্সি মোর দেন 100%, এই রেট এফিসিয়েন্সি বের করার নিশ্চয়ই একটা সূত্র থাকা উচিত। এই সূত্রটাকে আমরা বলি, যদি আমরা শতাংশের হিসাবে বের করতে চাই তখন আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, এফিসিয়েন্সি বের করার যে সূত্র, এই সূত্রটা অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100, অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100। এটা করলেই আমরা পেয়ে যাব ওই ব্যক্তির এফিসিয়েন্সি। এটা হলো ওই ব্যক্তির এফিসিয়েন্সি বের করার সূত্র। এটা হচ্ছে যে যখন কাজটির আউটপুটের পরিমাণ, স্ট্যান্ডার্ড আউটপুটটা যখন স্থির আছে। অন্যদিকে যখন এফিসিয়েন্সি বের করতে হবে সময়ের উপর ভিত্তি করে, তখন এই অ্যাকচুয়াল আউটপুটের জায়গায় স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য জব, কতটা টাইম নেব, আর টাইম টেকেন বাই অ্যান এমপ্লয়ি টু ডু দ্য জব ইন্টু 100 দিয়ে বের করলে আমাদের এফিসিয়েন্সিটা বেরিয়ে যাবে। তাহলে এর উপর ভিত্তি করেই মূলত আমাদের এই এফিসিয়েন্সি বিষয়টা বের করতে হবে। এই সূত্রটা তাহলে বিষয়টা দাঁড়ালো এফিসিয়েন্সি কত পার্সেন্ট, ওয়েজেস কত পার্সেন্ট। তাহলে আমাকে বিচার করতে হবে ওই কর্মী এফিসিয়েন্সিটা কত। এফিসিয়েন্সি যদি আমরা বের করতে পারি তাহলে ওই ব্যক্তির ওয়েজেস কত পাবেন সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। এ বিষয়ে যে সমস্ত পরবর্তী কোনো ভিডিওতে আমি অঙ্ক করে সলিউশন করে, প্রবলেম সলিউশন করে দেখিয়ে দেবো কীভাবে বের করতে হয়। মূলত এই ক্লাসটা থিওরিটিক্যাল ক্লাস, এখানে পুরোটাই খুব যত্ন সহকারে বোঝানো হচ্ছে। নেক্সট আসি আমরা মেরিক। এই মেরিক সিস্টেমটা প্রবর্তিত, এটিও একটি মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম আমরা বলবো। এই মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে টেইলরের যে প্রস্তাবিত মজুরি পদ্ধতি, এই পদ্ধতির বিভিন্ন হারের কথা বলা হয়েছে। অর্থাৎ টেইলর যেমন দুটো হারের কথা বললেন, যে লেস দেন 100%, মোর দেন 100%, সেই একই রকমভাবে মেরিকের প্রস্তাবিত পদ্ধতিটিতেও দক্ষতার প্রেক্ষিতেই মজুরির হারের কথা বলা হয়েছে। নীতিগতভাবে বা প্রিন্সিপালগতভাবে এই দুটো পদ্ধতির মধ্যে, টেইলর এবং মেরিক, এই দুটো পদ্ধতির মধ্যে কোনো পার্থক্যই নেই। কিন্তু মেরিক প্রস্তাবিত পদ্ধতিতে একজন কর্মীর ক্ষেত্রে একটি ন্যূনতম মজুরি হারের কথা বলা আছে। আমরা আগেই বলেছিলাম
যে একটি উন্নত মজুরি হার পদ্ধতি নির্ধারণ করতে গেলে মূলত ওই পদ্ধতিটির একটা ন্যূনতম মজুরির হার থাকা উচিত। কিন্তু টেইলরের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা নেই। দেখো আবার বলি, টেইলরের এফিসিয়েন্সি 100%-এর কম, এফিসিয়েন্সি 100%-এর বেশি। তাহলে এই যে 100%-এর কম আর 100%-এর বেশি, এই যে দুটো বিষয় নির্ভর করলো কি কোনো এক্ষেত্রে কোনো ন্যূনতম মজুরির কথা বলা হলো না। কারণ একজন ব্যক্তি কাজে আসবেন, কাজে আসার আগে তিনি জানতে পারছেন না যে তিনি কত টাকা নিয়ে বাড়ি ফিরবেন। অর্থাৎ এখানে 1 টাকা করে প্রতিটি ইট গাঁথার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি জানতে পারলেন না যে তিনি ন্যূনতম পক্ষে কতটা গাঁথবেন, কতটা আর্ন করবেন, এটা কিন্তু বলা হলো না। কিন্তু মেরিক এই টেইলর সিস্টেমের এই অক্ষমতা দূর করার জন্যে অধ্যাপক মেরিক যে পদ্ধতিটি নির্ধারণ করেন মূলত সেম একই পদ্ধতি। এই পদ্ধতির উপর দাঁড়িয়ে দক্ষতার স্তরকে তিনি আলাদাভাবে সাজিয়েছেন। কিভাবে একটু দেখি। এক্ষেত্রেও এফিসিয়েন্সি আর রেট, এক্ষেত্রে 3টে ক্যাটাগরিতে ভাগ করা আছে। 1 নম্বর এফিসিয়েন্সি আপ টু 83%, আপ টু 83%। যদি কেউ 83% পর্যন্ত কাজ করে তাহলে তার রেটটা হচ্ছে নর্মাল রেট। 2 নম্বর কি বলছে, above 83% but up to 100%, অর্থাৎ অ্যাবোভ 83%-এর বেশি কিন্তু 100%-এর কম যদি হয় সেক্ষেত্রে 110% অফ নর্মাল পিস রেট। আর 3 অ্যাবোভ 100%, সেক্ষেত্রে 120% অফ নর্মাল পিস রেট। তাহলে মেরিকের যে 3টি পদ্ধতি, সেই 3টি পদ্ধতিতে কি দেখতে পেলাম, একজন ব্যক্তি আপ টু 83% নর্মাল রেট পাবেন। অর্থাৎ যদি ওই আগের যে উদাহরণটাই, একজন কর্মীকে 100টি ইট গাঁথতে দেওয়া হয়েছে এবং প্রতিটি ইটের গাঁথার জন্য তিনি 1 টাকা করে পাবেন। অর্থাৎ এক্ষেত্রে ওই ব্যক্তি যদি 83টা পর্যন্ত ইট গাঁথে, অর্থাৎ 50টাও গাঁথতে পারে, 80ও গাঁথতে পারে, 83ও গাঁথতে পারে, 10ও গাঁথতে পারে, অর্থাৎ আপ টু 83%, অর্থাৎ 100টার মধ্যে 83 মানে 83টা পর্যন্ত যদি তিনি ইট গাঁথেন তাহলে তিনি নর্মাল রেট পাবেন। নর্মাল রেটের ক্ষেত্রে কত, 1 টাকা, অর্থাৎ আপ টু 83% পর্যন্ত নর্মাল রেট 1 টাকা করে পাবেন। অর্থাৎ তাহলে এক্ষেত্রে তার প্রাপ্য মজুরি যতগুলো ইট গাঁথবেন তত ইন্টু 1 টাকা। এবার যদি কোনো কর্মী অ্যাবোভ 83% বাট আপ টু 100% হয়, 83%-এর বেশি কিন্তু 100%-এর কম, অর্থাৎ কোনো ব্যক্তি 83-র বেশি মানে 84 হতে পারে, 85 হতে পারে, 90 হতে পারে, 95 হতে পারে, 99 হতে পারে, 100 হতে পারে, অর্থাৎ আপ টু 100% পর্যন্ত। তাহলে 83 থেকে 100% পর্যন্ত যদি কেউ গাঁথে তাহলে তার দক্ষতার স্বরূপ তাকে 10% অতিরিক্ত দেওয়া হবে। অর্থাৎ যেক্ষেত্রে 1 টাকা করে প্রতিটি ইট গাঁথার খরচ ছিল, প্রাপ্য ছিল, সেক্ষেত্রে সে 1 টাকা 10 পয়সা করে পাবে। অন্যদিকে অ্যাবোভ 100%, যদি কেউ 100টার বেশি ইট গেঁথে ফেলে ওই 1 ঘন্টা সময়ের মধ্যে, যদি মনে করো 100টার বেশি 101টা গাঁথলো,
কেউ 110 টা গাঁথলো, কেউ 150 টা গাঁথলো, সে যে কটাই গাঁথুক না, কিন্তু 100-র বেশি হতে হবে। সেক্ষেত্রে তার যে রেটটা হবে সেটা হচ্ছে 120%, অর্থাৎ 20% অতিরিক্ত, অর্থাৎ 1 টাকা 20 পয়সা করে প্রতিটা জন পাবেন। তাহলে এই 120% অফ নর্মাল পিস রেট কিন্তু এক্ষেত্রে তার প্রাপ্য। বোঝা গেল বিষয়টা? তাহলে এফিসিয়েন্সি রেট 83% নর্মাল রেট, অ্যাবভ 83% বাট আপ টু 100%, 110% অফ নর্মাল পিস রেট, অ্যাবভ 100%, এবং 120% অফ নর্মাল পিস রেট। তাহলে এই হচ্ছে বিষয়টা। তাহলে টেইলরের সঙ্গে মেরিকের যে পার্থক্য সেটা কি ছিল? 100%-এর নিচে যদি হয় তাহলে 83% মজুরি পাবে, কিন্তু এখানে মেরিক কি বলছে যে 100% নিচে এবং 83% পর্যন্ত যদি হয় সে কিন্তু নর্মাল রেটটা অ্যাভেল করবে। এবং যদি কেউ টেইলরের মতে 100%-এর বেশি কাজ করে তাহলে সে অতিরিক্ত 25% মজুরি পাবে। এক্ষেত্রে অ্যাবভ 83% বাট 100% পর্যন্ত 110%, অ্যাবভ 100% 120% মজুরি পেতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের টেইলর সিস্টেম এবং মেরিক সিস্টেম। এই যদি প্রশ্ন আছে যে দুটো পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি গুণগত দিক থেকে ভালো, অবশ্যই মেরিক সিস্টেমটি গুণগত দিক থেকে ভালো। কেন? কারণ টেইলর সিস্টেমের মধ্যে দক্ষতার বিচার করা হয়েছে, কিন্তু ন্যূনতম মজুরি বিষয়টির দিকে আলোকপাত করা হয়নি। কিন্তু মেরিক সিস্টেমে কিন্তু সেই বিষয়টির দিকেও আলোকপাত করা হয়েছে। এবারে আসি হালসে প্ল্যান সম্বন্ধে। আমরা প্রিমিয়াম বোনাস মেথডের কথা আগেই বলেছি, আবার শুরু করি। প্রিমিয়াম বোনাস মেথড, এই দুটো মেথডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে বলতে পারি হালসে প্ল্যান বা হালসে মেথড, হালসে মেথড, অন্যদিকে এটাকে বলতে পারি রুয়ান মেথড। এই হালসে মেথড এর পুরো নাম ফ্রেডরিক এ হালসে, 1891। ফ্রেডরিক এ হালসে 1891 সালে শ্রমিকদের মজুরি প্রদান সম্পর্কে একটা উৎপন্ন ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির সমালোচনা করেন। তার মতে একজন দক্ষ শ্রমিক যিনি নির্ধারিত সময়ের আগে কর্ম সম্পাদন করেছেন তাকে বোনাস বাবদ অতিরিক্ত মজুরি প্রদানের কথা বলা হয়েছে। অর্থাৎ একটা কাজ যখন একজন শ্রমিককে করতে দেওয়া হয়েছে, যদি সেই শ্রমিককে ওই নির্দিষ্ট সময়ের আগে যদি কাজটা সম্পূর্ণ করতে পারে তবে ওই ব্যক্তিকে অতিরিক্ত কিছু মজুরি বা বোনাস দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে, কারণ অতিরিক্ত সময় আগেই তিনি কিন্তু কাজটা সম্পূর্ণ করে দিতে পেরেছেন। ফলে এই সময় সাশ্রয়ের জন্যে কিছু অতিরিক্ত মজুরির কথা বলা হয়েছে। এই অতিরিক্ত মজুরি বলতে ফ্রেডরিক এ হালসে এই অতিরিক্ত যে সময়টুকু তিনি সাশ্রয় করেছেন তার অর্ধেক সময়ের জন্য, অর্থাৎ 50% সময়ের জন্যে অতিরিক্ত মজুরি প্রদানের ব্যবস্থা করার কথা তার সূত্রে তিনি বলেছেন। পরবর্তী ক্ষেত্রে আমেরিকা এবং ব্রিটেনে শ্রমিকদের মজুরি বা বেতন কাঠামো নির্ণয়ে হালসের মজুরি প্রদান পদ্ধতিটি যথেষ্ট পরিমাণে সমাদৃত হয়েছিল। এই ফ্রেডরিক এ হালসে
1891 সালে যে সূত্রটি তিনি বলেছিলেন, সেই সূত্রটি দিয়ে যদি আমরা আর্নিংস বা টোটাল ওয়েজেস মাপতে চাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে টোটালস আর্নিংস ইকুয়াল টু, একটা সূত্রের মধ্যে দিয়ে আমরা যাব, অ্যাকচুয়াল টাইম, আমি সংক্ষেপে লিখছি, পরে অ্যাব্রিভিয়েশনগুলো লিখছি, অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার ইউনিট প্লাস 50% of time saved into rate per hour। তাহলে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার টাইম প্লাস 50% অফ টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার। আমি এখানে অ্যাব্রিভিয়েশনগুলো দিয়ে দিই। এটি সমান সমান অ্যাকচুয়াল টাইম আর ইকুয়াল টু রেট পার আওয়ার। এই অ্যাকচুয়াল টাইমটা এক্ষেত্রে আওয়ার হতে পারে, ডে হতে পারে, যেভাবেই হবে। রেটটাও সেভাবে রেট পার ডে হতে পারে, আওয়ার হতে পারে। আমি এখানে আওয়ার ধরে নিয়েছি। 50% অফ টাইম সেভ। এই টাইম সেভ বিষয়টি হলো স্ট্যান্ডার্ড টাইম বিয়োগ অ্যাকচুয়াল টাইম। স্ট্যান্ডার্ড টাইম বিয়োগ অ্যাকচুয়াল টাইম, এটা হচ্ছে টাইম সেভড। তাহলে সূত্রটা কী দাঁড়ালো? অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার প্লাস 50% অফ টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার। অর্থাৎ যতক্ষণ সময়ের জন্য কাজ করেছে, মনে করি 10 ঘন্টায় কাজটি করার কথা, সেক্ষেত্রে 6 ঘন্টায় কাজটি কমপ্লিট করে দিয়েছে এবং ঘন্টা প্রতি মজুরির হার 10 টাকা। তাহলে অ্যাকচুয়াল টাইম কী হবে? 6 ঘন্টা। রেট কত? 10 টাকা প্লাস 50% টাইম সেভড, 10 ঘন্টার কাজ বিয়োগ 6 ঘন্টায় কাজ করেছে, তাহলে টাইম সেভ হচ্ছে 4 ঘন্টা, ইন্টু রেট কত? ওই যে 10 টাকা পার 10 টাকা। তাহলে অ্যাকচুয়াল টাইম আমি এখানে দিয়ে দিই 6, রেট পার আওয়ার কত? 10, টাইম সেভ 10 বিয়োগ 6, 4। তাহলে এক্ষেত্রে স্ট্যান্ডার্ড টাইমটা কিন্তু 10। এটা কিন্তু পরীক্ষায় বলে দেওয়া থাকবে। তাহলে এই সূত্রের মধ্য দিয়ে টোটাল আর্নিংস কিন্তু আমরা বের করতে পারি। এটা হচ্ছে হালসে মেথডে, এফএ হালসে। অন্যদিকে এই রোয়ান মেথডের সূত্রটি যদি আমরা আসি, আমরা নিচের দিকে করছি, এখানে দেখাই। এই রোয়ান, ইনিও একজন অধ্যাপক। তার মতে 1898 সালে, কেউ কেউ এক্ষেত্রে 1901 সালও বলে থাকেন, এই জেমস রোয়ান হালসে মজুরির উপর ভিত্তি করে কাজের সময়ের প্রেক্ষিতে মজুরি প্রদানের আরেকটা নিজস্ব সূত্র পেশ করেন। এই রোয়ান পদ্ধতিতে কিছু যিনি জেমস রোয়ান, তিনি হালসে পদ্ধতির কিছু সমালোচনা করে একটি পদ্ধতি স্থির করেন। কোন জায়গাটায় পার্থক্যটা করেন? পার্থক্যটা মূলত এই 50% সময়টাকে নিয়ে। অর্থাৎ একজন শ্রমিককে তার অতিরিক্ত সময়ের দক্ষতার পুরস্কার, যে দক্ষতার নিশ্চয়তা, যেটুকু অতিরিক্ত দক্ষতা অর্জন করেছেন সময়ের, তার জন্য অবশ্যই তাকে প্রিমিয়াম দেওয়া উচিত বা বোনাস দেওয়া উচিত। কিন্তু সেই বোনাসটা কিন্তু কখনোই আগে থেকে
স্থির করা থাকা উচিত নয়। 50% যেমন হালসের ক্ষেত্রে বলা ছিল সেটা স্থির করে রাখা উচিত নয়। তার মধ্যে কি বলছেন, রোয়ান মনে করেন কর্মসম্পাদনের সময় এর ভিত্তিতে প্রত্যেক কর্মীকে ন্যূনতম মজুরির নিশ্চয়তা দিতে হবে এবং দক্ষ শ্রমিককে দক্ষতার পুরস্কার দিতে হবে। তাহলে শ্রমিককে দক্ষতার পুরস্কার কীভাবে দিতে হবে? মনে করো যে যদি কোনো একজন ব্যক্তিকে 10 ঘন্টা কাজ করার কথা বলা হয়, কেউ 6 ঘন্টায় শেষ করতে পারে, কেউ 8 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে যে ব্যক্তি 6 ঘন্টায় শেষ করলেন আর যে ব্যক্তি 8 ঘন্টায় শেষ করলেন, দুজনের মধ্যে কি দক্ষতা এক? অবশ্যই না। যে ব্যক্তি 6 ঘন্টায় শেষ করলেন তার দক্ষতা বেশি, এবং যে ব্যক্তি 8 ঘন্টায় শেষ করলেন তার দক্ষতা ওই 6 ঘন্টার ব্যক্তির তুলনায় কম। তাহলে দুজনেই হালসে পদ্ধতিতে 50% বোনাস পাচ্ছিলেন, কিন্তু রোয়ান এই জায়গাটাতেই আপত্তিটা করেন। রোয়ানের মতে এই 50%টা নির্ভর করবে তার কাজের সময়ের উপরে নির্ভর করে। এক্ষেত্রে তার নির্ধারিত যে সূত্রটি তিনি আবিষ্কার করেন বা ব্যবহার করেন সেটিকেও আমি একইভাবে সংক্ষেপে লিখছি, পরবর্তীতে দেখাচ্ছি। অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট প্লাস টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার। এখানে রেট পার আওয়ার লিখলাম, অর্থাৎ আমি ধরে নিয়েছি ঘন্টা প্রতি কাজ হয়েছে। তাহলে একইভাবে অ্যাকচুয়াল টাইম সমান ACTUAL, অ্যাকচুয়াল টাইম আর ইকুয়াল টু রেট পার টাইম। এই টাইমটা ইউনিট যা হবে, যদি আওয়ার হয় তাহলে আওয়ার হবে, যদি ডে হয় ডে হবে, মিনিট হলে মিনিট হবে। টাইম সেভড ইকুয়াল টু স্ট্যান্ডার্ড টাইম বিয়োগ অ্যাকচুয়াল টাইম। তাহলে দুটো সূত্রের মধ্যে পার্থক্য কিন্তু সেরকমভাবে কিছু নেই, শুধু পার্থক্য এই একটি জায়গাতে, এই 50% আর এখানে টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম। 50% মানে 50/100। তাহলে এখানে কত টাইম টেকেন, আমাদের আগের যে সূত্র সেই সূত্র অনুযায়ী যদি কেউ 6 ঘন্টায় কাজ করে তাহলে এই ক্ষেত্রে দাঁড়াবে একইভাবে ওই ফর্মুলায় 6 10 বিয়োগ 6 4, যদি একই সূত্র আমরা ইউজ করি তাহলে কি দাঁড়াবে, 6 ঘন্টা কাজ ইন্টু 10 টাকা রেট প্লাস 6 ঘন্টা কাজ করেছে 10 ঘন্টার মধ্যে ইন্টু টাইম সেভড হচ্ছে 10 - 6 ইন্টু 10 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে এখানে 50% মানে 50/100 হাফ, এখানে 6/10 হবে, অর্থাৎ 60% হয়ে গেল এক্ষেত্রে। যদি কেউ অর্থাৎ এক্ষেত্রে 10 - 4 ঘন্টার মজুরি 40 টাকা, তার অর্ধেক এক্ষেত্রে 20 টাকা হতো, কিন্তু এক্ষেত্রে 40-এর 60% 24 টাকা, অর্থাৎ অতিরিক্ত কিছু কিন্তু মজুরি পাবে। এবার এক্ষেত্রে যদি কেউ টাইম কম সেভ করতো তাহলে তার মজুরির পরিমাণটাও কমে যেত, পাশাপাশি এখানে আরও বেশি কমতো। তাহলে হালসে এবং রোয়ান দুটো পদ্ধতির মধ্যে সেরকমভাবে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য এই যে অতিরিক্ত বোনাসটা দেয়া হবে সেই অতিরিক্ত বোনাসের ফর্মুলা নির্ধারণে একটু পার্থক্য রয়েছে। এবার যদি বলি যে হালসে এবং রোয়ান এই দুটো পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি সবচাইতে ভালো, বা দুটোর মধ্যে কোন পদ্ধতিটি ভালো,
তাহলে অবশ্যই বলবে যে রোয়ান পদ্ধতিটি হালসে পদ্ধতির তুলনায় অনেকটাই ভালো। কেন ভালো? যদি কর্মীর দিক থেকে আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো হালসে মেথডের তুলনায় রোয়ান মেথডে কর্মীরা অতিরিক্ত মজুরি পেয়ে থাকে। অর্থাৎ হালসে পদ্ধতিটিতে যেখানে একজন দক্ষ কর্মীর দক্ষতাকে বিচার করা হয়, সেখানে রোয়ান পদ্ধতিতে ওই দক্ষ কর্মীর দক্ষতাকে আরও ভালোভাবে, আরও নির্দিষ্টভাবে তার দক্ষতার পরিমাপ তৈরি করে বিচার করে তাকে মজুরি প্রদান করা হয়। তাহলে আমরা বলতেই পারি হালসে মেথডের তুলনায় রোয়ান মেথডটি আরও যুক্তিসঙ্গত। এই প্রিমিয়াম বোনাস প্ল্যান মেথডের আরও কতগুলো পদ্ধতি আছে, যেমন হালসে ওয়্যার সিস্টেম, বার্থ সিস্টেম, কিন্তু এগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাই আমরা এগুলো নিয়ে বিশেষ আলোচনা করলাম না আজকে আর। পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই প্রত্যেকটি মেথড যেগুলো দেখালাম, প্রত্যেকটি মেথডেরই প্রবলেম সলভিংয়ের মধ্য দিয়ে এই মেথডগুলোর সলিউশন করার চেষ্টা করব। এই ভিডিওতে যা নিয়ে আলোচনা করা হলো সেগুলো দিয়ে যদি কোনো কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।